আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এমএস এক্সেল থেকে আমরা আজকে প্রথম পর্বে যে অংশটুকু দেখব, তা কীভাবে আমরা এক্সেলটা ওপেন করব, প্লাস তার পরিচিতি পর্ব এবং কিছু অংশ আমরা প্রথম পর্বে আলোচনা করতে যাচ্ছি। তো যারা এক্সেলে একেবারেই বিগিনার তারা অবশ্যই এক্সেলের এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, কীভাবে আজকে আমরা এক্সেলটা ওপেন করব তা আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে আমরা নিউ অপশন থেকে কিন্তু আমাদের এই এমএস এক্সেলটা আমরা ওপেন করতে পারি। এ দেখেন, নিউ অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটটা এখানে দেখাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি মাউসের লেফট বাটন, তাহলে কিন্তু আমাদের এখানে এমএস এক্সেলটা ওপেন হয়ে গেল। ওকে, এটা একটা উপায়। আরেকটা উপায় আছে, যেমন আমরা যদি স্টার্ট বাটনে যাই, স্টার্ট বাটনে গিয়ে যদি আমরা এখানে দেখতে পাই যে পিসিটা একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখছেন যে এই যে এভাবে স্ক্রল বারটা ঘুরিয়ে যাবেন, যাওয়ার পরে দেখবেন মাইক্রোসফট অফিসে আপনার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেল 2007, এখানে আপনারা ক্লিক যদি করেন তাহলে দেখবেন এখানে কিন্তু এক্সেলটা ওপেন হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এখন মাইক্রোসফট এক্সেলটা কিন্তু ওপেন করে নিতে পারলেন। সো আমরা এখন কিছু পরিচিতি পর্ব এই শিটের, এটা একটা ওয়ার্কশিট। এ দেখেন, এই যেগুলো পুরাটা একটা কি ওয়ার্কশিট, এগুলো পুরাটা একটা ওয়ার্কশিট। তো এই ওয়ার্কশিটের ভিতরে আমরা দেখছি যে অনেকগুলো কলাম রয়েছে। যে কি পরিমাণ কলাম রয়েছে, তো এখানে কিন্তু এইভাবে গোনা কষ্টকর। তো আমরা আসলে জানি যে কতগুলো কলাম রয়েছে। তো মাইক্রোসফট এক্সেলে টোটাল কলাম রয়েছে 16,384টি কলাম রয়েছে। 16,384টি কলাম রয়েছে। কলাম কোনগুলো? এই যেগুলো, প্রত্যেকটি একটা একটা করে কলাম, ঠিক আছে? প্রত্যেকটা একটা একটা করে কলাম, এগুলো কলাম। উপর থেকে নিচের দিকে এগুলো হচ্ছে কলাম। তো আর কতগুলো সারি রয়েছে? এখানে সারি রয়েছে হলো, এখানে সারি কোনগুলো? এই যেগুলো হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে সারি। দেখেন, এই যে আমরা যেগুলো সিলেকশন হচ্ছে এগুলো প্রত্যেকটা কি এক একটা করে সারি। তো সারি রয়েছে 10,48,576টি। 10,48,576টি সারি রয়েছে, যা আমাদের ওয়ার্ডে নাই। ওয়ার্ডে কিন্তু নির্দিষ্ট পরিমাণ 10টা কলাম এবং 8টা সারি থাকে। তো তারপরে আমরা ইনসার্ট করে বাড়িয়ে নিতে পারি, কিন্তু এক্সেল হিউজ পরিমাণ কলাম এবং সারি রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে সেল কোনগুলো? আমরা দেখলাম এটা কলাম, এগুলো প্রত্যেকটা একটা একটা কলাম, আর এগুলো প্রত্যেকটা একটা একটা করে কি সারি। তো এখন সেল কোনগুলো? সেল হচ্ছে এই যেগুলো, এই প্রত্যেকটা গড়ই এক একটা কি সেল। এই সেল রয়েছে কতটুকু? তো 171,79,08,691টি, মানে অনেকগুলো সেল রয়েছে। তো এত পরিমাণ সেল আছে, আমাদের এত প্রয়োজন পড়ে না অবশ্যই। তো আমরা এখন এই এক্সেল শিটের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ঘুরে আসি। আমরা যদি কন্ট্রোল ডান এরো দিই, তাহলে আমরা কিন্তু একবারে এই যে XFD এই পর্যন্ত কলামে চলে আসলাম। অর্থাৎ এই কলামটা হলো 16,384 নম্বর কলাম। তো আমরা যদি কন্ট্রোল ধরে ডাউন এরো প্রেস করি, তাহলে দেখছেন সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদের একেবারে চলে গেছে যে 10,48,576টি বলছিলাম সারি রয়েছে, নিচের দিকে চলে আসছে। এখন আমরা লেফট এরো প্রেস করলাম, তো এখন এই লাস্ট এবং এদিকে উপরে আসছে, কিন্তু এক নম্বরে আসে নাই, কিন্তু ক্রমিক এক নম্বরে আসে নাই। তো এখন ক্রমিক এক নম্বরে যদি আমরা যেতে চাই, তাহলে সেটা করতে হবে কন্ট্রোল ধরে আপ এরো প্রেস করতে হবে। আপ এরো প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু 1 এবং এই সিরিয়ালে কিন্তু চলে আসছে। অর্থাৎ সর্বপ্রথমে আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু চলে আসছে। সো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এক্সেল সম্পর্কিত আমরা কিছু অংশ দেখব। তা হচ্ছে সর্বপ্রথম দেখি আমরা, এগুলো হচ্ছে প্রত্যেকটা মেনুবার। এই মেনুবারে যেমন হোমে আছে যে অপশনগুলো, প্রথমে দেখব আমরা ক্লিপবোর্ড, পরে আছে ফন্ট, পরে আছে অ্যালাইনমেন্ট, পরে হচ্ছে নাম্বার, পরে স্টাইলিশ, পরে সেলস, পরে এডিটিং।
এই প্রত্যেকটা অপশন আমরা কিন্তু পর্যায়ক্রমে কাজগুলো করবো A to Z। তো আপনারা যারা বিগিনার তারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো যারা অ্যাডভান্স লেভেলের আছেন আপনারা অবশ্যই যেই জায়গাগুলো আপনাদের প্রয়োজন অতটুকু দেখতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, তো আমরা কিছু একটা লিখি। তো সর্বপ্রথম আমার নামটা আমি লিখলাম, যেমন জুয়েল আহমেদ। তো আমার নামটা লেখার পর দেখেন এখানে কিন্তু আমার নামটা অপর ঘরে চলে গেছে। তো এটা আমরা পরবর্তী আমরা দেখব। তো একটু এই যেভাবে আমরা কিন্তু কলমটাকে বড় করে নিতে পারি, কার্সারটা এইভাবে ধরে। তো একটু বড় করে নিলাম। এখন আমরা এই নামটাকে কপি করতে চাচ্ছি। এখানে আছে লোক কপি, কাট, পেস্ট, অর্থাৎ ক্লিপবোর্ডের আন্ডারে যে অপশনগুলো রয়েছে এই কাজগুলো এখন আমরা করতে যাচ্ছি। তো এখানে রয়েছে ক্লিপবোর্ডে ফরম্যাট, প্রথমে ফরম্যাট, পরে হলো কপি, পরে কাট, পরে হলো পেস্ট। তো আমরা সর্বপ্রথম কপি অপশনটা দেখব, যে কপি করে আমাদের পেস্ট করতে হয়। আমরা এটা ওয়ার্ডেও শিখেছি। তো এখানেও যেহেতু আছে তো আমরা একটু রিভিউ নিয়ে দিচ্ছি। তো দেখি আমরা এই যে জুয়েল আহমেদকে কপি করতে চাচ্ছি। তো কপি করলে তা আমরা এখানে এই সেলটাকে, জুয়েল আহমেদের এই সেলটাকে আমরা সিলেকশন করব, যেটাকে কপি করব সেটাকে সিলেকশন করব। ওকে, তাহলে সিলেকশন করার পরে এখানে কপি অংশে ক্লিক করব। এই কপি, যখন কপিতে ক্লিক করলাম এই জুয়েল আহমেদটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমরা যে জায়গায় পেস্ট করব সেই জায়গায় কার্সারটা নিয়ে নিব ওই সেলে। ধরেন এই সেলের ভিতরে আমি কার্সারটা রাখলাম, এখানে জুয়েল আহমেদটা পেস্ট করব। তাহলে সেক্ষেত্রে এই পেস্ট অপশনে আমরা ক্লিক করব, কপি করে এই পেস্ট অপশনে ক্লিক করব, দেখবেন এখানে পেস্ট হয়ে গেছে। তো কপি মানে কি, একটা তথ্য যে জায়গায় ছিল সেখানেও থাকবে এবং নতুন একটা জায়গায় যেখানে আমরা রাখতে চাচ্ছি সেখানে গিয়ে পেস্ট করে সেখানে যাবে। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখন এই লেখাটাকে এখানে রাখতে চাচ্ছি না, আমরা কাট করে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে এটাকে একটু রেড কালার দিই একটু বোঝার স্বার্থে। তো আমরা এই রেড কালার যে জুয়েল আহমেদ এই নামটাকে আমি এখান থেকে কাট করব। তো এখানে কাট করার জন্য আমি সর্বপ্রথম নামটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর কাট অপশনে যাব। কাট অপশনে আমরা ক্লিক করার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে যেখানে পেস্ট করব সেখানে যাব। ধরেন আমি এখানে পেস্ট করতে চাচ্ছি বা এখানে পেস্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এই পেস্ট অপশনে যাব, যে এই যে পেস্ট আছে এই পেস্টে ক্লিক করব। দেখেন এখন কিন্তু এই নামটা এখানে আর নেই, এখন যেখানে পেস্ট করলাম সেখানে চলে গেল, কারণ এটা আমি কাট করে নিয়েছি, এটা কিন্তু আমি কপি করি নাই। কপি করলে কিন্তু এখানেও থাকতো এখানেও আসতো। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এখানে যে আমার নামটা রেড কালার, এরপর আছে ফরম্যাট প্রিন্টার। এই ফরম্যাট প্রিন্টারের কাজটা কি? ফরম্যাট প্রিন্টারের কাজটা হলো আমি যেই লেখাটা এখানে সিলেকশন করে রেখেছি এটাকে যদি আমি ফরম্যাট প্রিন্টার করি, এই অংশটাকে যদি আমি ফরম্যাট প্রিন্টার করি, এখন যে লেখাটাকে করতে চাচ্ছি ওই লেখাটা আমি যার মতো করতে চাচ্ছি এটাকে ফরম্যাট প্রিন্টার করতে হবে। ওটা সিলেকশন করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। এখন যেটাকে করতে চাচ্ছি সেই লেখাটার উপরে এই যে ব্রাশ দিয়ে একটু ড্র্যাগ করে ছেড়ে দেব। দেখেন এটা কিন্তু রেড কালার ছিল, এখন ওই ব্ল্যাক কালারটাও কিন্তু রেড কালার হয়ে গেছে, অর্থাৎ এটা কি বলে ফরম্যাট প্রিন্টার। আমরা যদি এটাকে একটু বোল্ড করে নিই, অন্য একটা ফন্টে নিয়ে নিচ্ছি, ধরেন এই ফন্টে নিয়ে নিলাম। এখন এটাকে যদি ফরম্যাট প্রিন্টার করি এই যে এই লেখাটাও এরকম হয়ে যাবে। আশা করি ফরম্যাট প্রিন্টারটা আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ফন্ট অপশনে। আমরা এই সিলেকশন অপশনটা অনেক সময় কাটবে না, দেখা যাবে অন্য জায়গায় অন্য সেলে ক্লিক করার পরে এটা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল ডি দিব। কি দিব? কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে কিন্তু আমাদের সিলেকশনটা উঠে যাবে। ওকে, তাহলে এখন আমরা এই যে লেখাটা, এই লেখাটাকে আমি চাচ্ছি বোল্ড করব। বোল্ড করার জন্য আমরা কি করতে পারি, বোল্ড করার জন্য আমরা এখানে ক্লিক করে আমরা এই যে ফন্ট যে প্যানেলটা রয়েছে এখানে গিয়ে বীর মাঝখানে ক্লিক করলেই আমাদের কিন্তু লেখাটা বোল্ড হয়ে গেল। দেখেন মোটা হয়ে গেছে, আগের চেয়ে মোটা হয়ে গেছে। তো আমরা এগুলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি। তো আমরা এটাকে আবার যদি সিলেকশন অবস্থায় যদি বীর মাঝখানে ক্লিক করি তাহলে আনবোল্ড হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, তো আমরা যদি এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করি বোল্ড, তাহলে কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে। এবং এটাকে যদি আনবোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল
আবার বি দিতে হবে, দিলে আবার আনবোল্ড হয়ে যাবে। তো আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আন্ডারলাইন করা, ইতালিক করা। ইতালিক করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যেটাকে ইতালিক করব সেই লেখাটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এই আয়ের মাঝখানে ক্লিক করব। আয়ের মাঝখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই লেখাটা ইতালিক ফন্টে হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। আগে যেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এখন কিন্তু তা নাই। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা ইতালিক করতে পারলাম। এখন এটাকে যদি ইতালিয়ান তুলতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাকে কন্ট্রোল আবার আই প্রেস করতে হবে, বা ওই আয়ের মাঝখানে আমাদের কি করতে হবে? ক্লিক করতে হবে সিলেকশন অবস্থায়। আমি আবারও বলছি, এটা সিলেকশন ছাড়া কিন্তু আবার কাজ করবে না। ওকে, তাহলে এটাকে যদি আন্ডারলাইন করতে চাই, এই নামটার নিচে আন্ডারলাইন করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করলেই আন্ডারলাইন হয়ে যাবে। ইউ এর মাঝখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এখন আন্ডারলাইনটা যদি তুলতে চাই তাহলে আবার সিলেকশন করে আবার ইউ এর মাঝখানে ক্লিক করব, এই যে এখানে আবার আন্ডারলাইন ছেড়ে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা যে কাজটা করব, আন্ডারলাইনের ভিতরে আবার দেখেন অনেকগুলো বাই ডিফল্ট অনেক ধরনের আন্ডারলাইন আছে, একাধিক, মানে ডাবল আন্ডারলাইন যদি করতে চান তাহলে এই যেখানে ডাবল আন্ডারলাইনে আপনারা ক্লিক করবেন, এই যে আইকনে গিয়ে এভাবে ক্লিক করবেন, তাহলে দেখবেন ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। তো আমরা আন্ডারলাইনটা যদি তুলতে চাই আবার কি করব? এর মাঝখানে ক্লিক করে আন্ডারলাইনটা তুলে দিব। ওকে, তো এখন এই লেখাটাকে যদি আমরা বর্ডার করতে চাই, সাপোজ বর্ডার করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এটাকে আমরা এই যে বর্ডার অপশানে চলে যাব। বর্ডার অপশানে গিয়ে আমরা অল বর্ডার একটা অপশান আছে, অল বর্ডার্স, এই অল বর্ডার্সে ক্লিক করলে দেখেন লেখাটা কিন্তু বর্ডার হয়ে গেছে। এখন আপনি কিন্তু এটা অন্য শিটের ভিতরে সুন্দরভাবে কিন্তু বর্ডার করে নিতে পারবেন। যেমন আমি একটা এক্সেল শিট যদি নিয়ে আসি, সুপ্রিয় ভিউয়ার্স, আমি যদি আমার কম্পিউটার থেকে পিসি থেকে একটা এক্সেল শিট নিয়ে আসি, তো আপনাদেরকে দেখাতে পারবো। একটা স্লো কাজ করতেছে, তো আমরা এখান থেকে একটা আমরা ধরেন স্যালারি শিটটা একটু ওপেন করে নিচ্ছি। ধরেন এই যে একটা স্যালারি শিট, এই স্যালারি শিটটা আমরা কি করলাম? ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এটা চাচ্ছি যে বর্ডার করব। কীরকম বর্ডার করব? ধরেন মনে করেন এখান থেকে এই পর্যন্ত আমি একটা বর্ডার করতে চাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা অল বর্ডার্সে যাব, এখানে গিয়ে আমরা কি করব? অল বর্ডার করে দেব। দেখেন প্রত্যেকটা ঘর কিন্তু বর্ডার হয়ে গেল। এখন আমরা যদি এই বর্ডারটা তুলতে চাই তাহলে নো বর্ডার নামে একটা অপশন আছে, অবশ্যই আমরা একটু বর্ডার করে আবার পুনরায় দেখাচ্ছি বর্ডার। আবার কি করব? এখানে গিয়ে নো বর্ডার অপশনে ক্লিক করব, নো বর্ডার, আবার বর্ডারটা উঠে যাবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের বর্ডারগুলো করতে পারবো। এখানে বটম বর্ডার আছে, যেমন আমরা যদি শুধু একটা সাইডে বর্ডার করতে চাই, যেমন আপনারা এখান থেকে একটু এই আইকনে ঢুকে দেখবেন বটম বর্ডার। বটম মানে কি? নিচে, নিচে এই মানে শিটের নিচ দিয়ে বর্ডার হবে। যেমন এই দেখেন শুধু নিচে দিয়ে বর্ডার হয়েছে। এরকমভাবে আমরা যদি এই শিটের টপে বর্ডার করতে চাই, টপে, তাহলে উপর দিকে বর্ডার হবে। আমরা যদি এই শিটের লেফটে করতে চাই তাহলে লেফট সাইডে বর্ডার হবে, এবং আমরা যদি রাইটে করতে চাই রাইট সাইডে কি হবে? বর্ডার হবে। দেখেন এখন কিন্তু প্রত্যেকটা রোতে কিন্তু বর্ডার হয় নাই, এটা পুরাটুকু একটা যতটুকু আমরা সিলেকশন করছিলাম এর অল সাইড থেকে কিন্তু বর্ডার হয়ে গেছে। পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। আর অল বর্ডার দিলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রোতেই বর্ডার হয়ে যায়। দেখেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে কি করব? নো বর্ডার দিয়ে দিব। বর্ডার অপশনে গিয়ে আমরা নো বর্ডার দিয়ে দিব। এখন কিন্তু বর্ডারটা উঠে গেছে। তো এরকমভাবে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের এই বর্ডারের অপশনগুলো একটু দেখে নিতে পারেন সবাই। আর কোনো জায়গায় যদি আপনাদের প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা জানেন থিম কালারসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করি। যেমন
আমি যদি এই লেখাটুকুকে যতটুকু সিলেকশন করলাম এই লেখার নিচের টুকু যদি আমি কালার করতে চাই, অ্যাকচুয়ালি লেখার নিচের টুকু কালার করব, লেখা কালার করছি না, কিন্তু লেখা ব্ল্যাক আছে, ব্ল্যাকই আছে, ইয়েলো কালার দিলাম, অনেক সুন্দর ভাসছে, তাই না? তো এরকম একটা কালার করলাম, তাহলে এটা হলো কি ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে থিমস কালার বলে। তো আমরা এটাকে কালার করতে হলে আমাকে এইভাবে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর আমাকে কি করতে হবে, এই যে কালারগুলো চুজ করে নিতে হবে কোন কালারটা আমি দিতে চাচ্ছি। ধরেন এরকম একটা কালার দিলাম, স্মার্ট একটা কালার। তো আমি এখান থেকে এগুলো আবার কি করতে চাচ্ছি, ফন্ট কালার করতে চাচ্ছি। ফন্ট কালার করার জন্য কোথায় যাব, এই যে এখানে যাব, এখানে গিয়ে আমরা কি করতে পারবো, আমাদের ফন্টগুলো কালার করে নিতে পারবো, ঠিক আছে? তো এই যেরকমভাবে আমরা কালার করে নিতে পারবো। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই যে ক্রমিক নাম্বার, এই যে সিরিয়াল নাম্বারটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করব, কারণ এক্সেল কিন্তু কাজ আমাদের সহজ করে দেয়, এটা আমরা জানি। আমরা যদি এই লেখাটাকে মানে ক্রমিক নংটাকে যদি লিখতে চাই, অতি সহজে কীভাবে লিখতে পারবো, তা আমরা একটু এখানে দেখব। যে আমরা সর্বপ্রথম 1 আর 2 লিখে নিব। কি লিখে নিব, 1 আর 2। দেখেন 1 এবং কি 2 লিখে নিব। এরপরে আমরা কি করব, এভাবে 1 এবং 2টাকে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এই আইকনে, এই যে কর্নারে ধরে যখন এই চিকন প্লাস চিহ্নটা আসবে, তখন আমরা এটাকে এভাবে টান দিব ড্র্যাগ করে। তখন দেখেন মুহূর্তেই ক্রমিক নাম্বার অনেক হয়ে গেছে। তো আমাকে কিন্তু ম্যানুয়ালি লিখতে হচ্ছে না, আর ম্যানুয়ালি লিখতে হলে কিন্তু অনেক সময় লাগবে। দেখা যায় 10 সেকেন্ডে 3500 3500-র মতো মানে ক্রমিক চলে যায়, এটা আপনারা দেখতে পাবেন। তো আমরা এটা ডিলেক্ট করে দিচ্ছি। আপনার যদি আবার এর যে প্রবলেমটা হয়, স্টুডেন্টদের যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আমরা 1 লিখি, 1 লেখার পর এভাবে টান দিয়ে দিই, টান দিলে শুধু 1ই আসবে, 1 লেখা যাবে না, শুধু 1 না, 1 এবং 2 লিখতে হবে। 1 এবং 2 লেখার পর তারপরে আমাকে দুটাকে সিলেকশন করতে হবে, এরপরে আমাকে এভাবে টান দিতে হবে, তারপরে না আমাদের ক্রমিক সিরিয়ালটা ঠিক থাকবে। ওকে, তাহলে আমরা এখানে আমরা যে সিরিয়াল নাম্বারটা, এটা আমরা ভালো করে বুঝতে পারলাম আশা করি। এরপরে চলে যাচ্ছে আমরা অ্যালাইনমেন্ট অপশন। অ্যালাইনমেন্ট অপশনটা হলো, আমি যদি এটাকে অ্যালাইনমেন্ট করি, সাপোজ পারফেক্ট জব কেয়ার, স্যালারি শিট A to Z, তাহলে সেক্ষেত্রে আমি লেফট অ্যালাইনমেন্ট করলে এটা হলো লেফট অ্যালাইনমেন্ট। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করলে দেখেন লেখাটা লেফট সাইডে চলে যাচ্ছে। আবার আমি যদি মিডিলে করি তাহলে দেখেন এই মিডিলে চলে আসছে, আবার যদি রাইটে করি তাহলে রাইটের দিকে চলে আসছে। তো আমরা এখান থেকে কিন্তু অ্যালাইনমেন্ট করতে পারি। এখন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা অ্যালাইনমেন্টটা করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল-E যদি দিই, কন্ট্রোল-R যদি দিই, রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে, আর কন্ট্রোল-E দিলে লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমরা আমাদের অ্যালাইনমেন্টগুলো করে নিতে পারি। তো এখন আমরা এখান থেকে একটু লেখাগুলো মানে ফন্টগুলো ছোট করে নিচ্ছি একটু পার্থক্যটা বোঝানোর জন্য। তো আমরা এখানে এটাগুলো কিন্তু অ্যালাইনমেন্ট, তো এটা একটু উপরে যাবে, লেখাটা একটু উপরে অ্যালাইনমেন্ট হবে, এটা মিডিলে হবে, এটা একটু নিচে হবে। দেখেন স্তরটা বুঝেন, এটা হলো মিডিলে থাকবে, এটা হলো মিডিল অ্যালাইনমেন্ট, এটা মিডিলে থাকবে, কিন্তু মিডিলে আবার এই যে কলামটা মাঝ বরাবর থাকবে। আপনি মিডিলে আনলেন, কিন্তু মনে করেন যে মাঝ বরাবর নিতে পারছেন না, তাহলে কিভাবে নেবেন? এই দেখেন উপরে কিন্তু অনেকটুকু জায়গা আছে, তো সেক্ষেত্রে এই আইকনে ক্লিক করবেন, তাহলে মিডিলে চলে যাবে। আমরা এখান থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করে নিতে পারি, যেমন এই যেরকম দেখেন ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকে ফন্ট সাইজগুলো বড় করে নিতে পারবো, এটা ফন্ট সাইজ এর ভিতরে, আমরা এর ভিতরে ঢুকি নাম্বার এগুলো বড় করে নিলেই আমাদের কি হয়ে যাবে, এখানে বড় হয়ে যাবে। তো এখন আমরা যদি ছোট করতে চাই তাহলে আমরা এখান থেকে ফন্ট সাইজ ছোট দিয়ে দিব, তো ছোট হয়ে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা কিন্তু আরেকটা অপশন থেকে ছোট বড় করতে পারি, সেটা হচ্ছে বড় এর মাঝখানে ক্লিক করলে বড় হয়ে যাবে, ছোট এর মাঝখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে। ওকে, তো আমরা এর পরবর্তী স্টেপে চলে যাই। এখানে হচ্ছে ওয়ার্ড টেক্সট, আমরা একটু পার্থক্যটা বুঝবো ওয়ার্ড টেক্সটের। এখানে আমি একটা নাম লিখি, যেমন ধরেন এই সেলের ভিতরে একটা আমি নাম লিখছি, যেমন জুয়েল আহমেদ আমার নামটা লিখি। ধরেন এটা একটা পেজ, সাপোজ
এটা একটা পেজ, এই পেজে ওই পাশে আর কলাম বাড়ানো যাবে না, ডান পাশে আর কলাম বাড়ানো যাবে না। JUWEL যদি না বাড়ানো যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই যে আহমেদ শব্দটা এটা কিন্তু আমাদের এই কলামে রাখতে হবে, কলাম বাড়ানো যাবে না বা কলামকে টানা যাবে না। সেক্ষেত্রে আমরা যাব কোথায়? এই যে ওয়ার্ড টেক্সটে যাব। ওয়ার্ড টেক্সটে যখন গেলাম তখন কিন্তু আমাদের এই নামটা একটা কলামের ভিতরে চলে আসলো এবং এটাকে যদি অ্যালাইনমেন্ট করি, দেখেন এই মিডল অ্যালাইনমেন্ট করলাম, করার সঙ্গে সঙ্গে এটা মাঝখানে চলে আসলো। ওকে, এখন আমরা এই যে মার্জিন সেন্টার যে করা হয়েছে, এই যে অনেকগুলো সেলকে একটা সেলে রূপান্তর করা, মনে করেন এই যে লেখাগুলো, এই সেলগুলোকে আমরা একটা ঘরে রূপান্তর করব। তাহলে মার্জিন সেন্টারে যাব। দেখেন মার্জিন সেন্টারের কাজটা কি, মানে অনেকগুলো ঘরকে একটা ঘরে রূপান্তর করা, ঠিক আছে। তো আমরা আবার আনমার্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এভাবে সিলেকশন করবো। এই যে আনমার্জ নামে একটা আনমার্জ সেল আছে, এখানে আমরা দিলে আবার আনমার্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবার একটা রোটেটের অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এই যে অপশনটা যে আছে এটা রোটেট। যেমন আমার একটা নাম আমি লিখবো, সাপোজ এখান থেকে একটা কলাম আমি বাড়িয়ে নিচ্ছি, ইনসার্ট করব। এখান থেকে বাড়ানোর পর একটু এদিকে টেনে দিচ্ছি। তো আমরা এখানে ডেট লিখবো, সাপোজ এখানে একটা ডেট লিখি। ডেট লেখার পর আমরা আজকে কয় তারিখ? 16 ডিসেম্বর 2024, এই ডেটটা লিখলাম। এই ডেটটা লেখার পর এই ডেটটা যখন লিখছি তখন এই দিক দিয়ে আমার কলামের জায়গা নাই, তো এটাকে আমাকে কি করতে হবে? আরও চাপাতে হবে। যদি এতটুকু কলামের মধ্যে ডেটটা লিখি তাহলে দেখা যাবে আমার পেজটা কেটে যাবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটার উপর সিলেকশন করে এই রোটেট করে নেব। ধরেন এরকমভাবে আমরা রোটেট করে নেব। যখন রোটেট করলাম তখন এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খারাপ হয়ে গেল, তখন কিন্তু আমরা এটাকে এভাবে ছোটো করে দিতে পারব। এখন কিন্তু এই ডেটটা কিন্তু অনেক কম জায়গা খেয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কম জায়গা লাগছে, আর এতক্ষণ কিন্তু অনেক বেশি জায়গা প্রয়োজন ছিল এই ডেটের জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যদি এটা অ্যালাইনমেন্ট করি, এই যে লেফটে যাবে, মিডিলে নিলে মিডিলে যাবে। তো এরকমভাবে আমরা কিন্তু আমাদের এখান থেকে রোটেটগুলো করে নিতে পারবো বিভিন্নভাবে। যদি এরকমভাবে রোটেট করি, এরকমভাবে রোটেট করতে পারবো, এরকমভাবে রোটেট করতে পারবো। তো আমরা এখন যে কাজটুকু শিখবো সেটা হলো নাম্বার অপশনে আমরা চলে যাচ্ছি। আমি কিছু একটা লিখি এখানে, ধরেন মনে করেন যে, তো আমরা এরকম একটা সংখ্যা লিখলাম। আমরা এখন যাচ্ছি হলো নাম্বার অপশনে আমাদের যে অংশটুকু রয়েছে তা জেনারেল। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি জেনারেল। আমরা একটা সংখ্যা লেখার পর আমরা জেনারেলে সর্বদাই থাকে, জেনারেল এরকম সংখ্যা আসে। তো এখন যে কাজটা করবো, আমরা যদি কারেন্সিতে দেই তাহলে কারেন্সিতে রূপান্তরিত হবে, আর যদি আমরা শর্ট ডেট দেই শর্ট ডেটে রূপান্তরিত হবে, আমরা যদি লং ডেট দেই তাহলে লং ডেটে রূপান্তরিত হবে। অর্থাৎ এরকমভাবে আমরা রূপান্তর দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা আমাদের মতো করে যদি টাইম আকারে দিই তাহলে টাইমে রূপান্তর হয়ে যাবে। তো আমরা এইভাবে রূপান্তর করে নিতে পারবো। এখন যে কাজটা সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে যাই, এটা তো ডলার সাইনে আছে, এটা ডলার সাইনে হবে, এটা পার্সেন্টেজ আকারে রূপান্তরিত হবে, এটা এই কমা আকারে এরকমভাবে দেখাবে। আর যদি আমি দশমিক দিতে চাই এরকমভাবে দশমিকগুলো বেরোবে, আর যদি দুইটা দিতে চাই এরকমভাবে হবে। তো আমরা এরকমভাবে কিন্তু আমরা পরিবর্তনগুলো করে নিতে পারবো। অর্থাৎ সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ক্লিপবোর্ড থেকে নাম্বার পর্যন্ত যে অংশটুকু দেখলাম, যদি এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিও তা বোঝানোর চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিও আমাদের ধারাবাহিকভাবে আপলোড করা হবে। আপনারা অবশ্যই আপনারা আপনাদের প্রবলেমগুলো বলবেন, আমি অবশ্যই আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।